আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আমি এইচ এম জিহাদ, গ্রাফিক ডিজাইনার অ্যান্ড ট্রেনার অ্যান্ড অলসো অ্যাডোবি সার্টিফাইড প্রফেশনাল। আজকে আমি আমাদের 100 ডেজ লাইভের যে চ্যালেঞ্জটা আছে সেটার তৃতীয় দিনে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আজকে আমাদের যে শেখার বিষয়টা সেটা হচ্ছে ম্যাগাজিন কভার ডিজাইন। সো আমরা ম্যাগাজিন কভার ডিজাইন নিয়ে কথা বলবো, কিন্তু এর আগে আমি সবাইকে রিকোয়েস্ট করব যারা যারা আমাদের সাথে লাইভে অংশগ্রহণ করেছেন তারা সবাই তাদের ফেসবুক থেকে লাইভটাকে শেয়ার করে দিন, যাতে করে আপনারা এবং আপনার বন্ধুরা এই লাইভটি দেখতে পারে এবং পরবর্তীতেও যদি আপনারা এই লাইভের যে কাজগুলো করা হবে সেই ভিডিওগুলো দেখতে চান এবং সেখান থেকে শিখতে চান, তবে ওইখান থেকে আপনারা দেখতে পারবেন। সো যেহেতু আজকে আমরা ম্যাগাজিন ডিজাইন নিয়ে কথা বলবো, সেই বিষয়ের উপর আমি ছোট্ট একটা প্রেজেন্টেশন করেছি। আমরা ওই প্রেজেন্টেশনে চলে যাব এবং এরপর ওইখান থেকে আমরা কিছু শিখবো ম্যাগাজিন ডিজাইন সম্পর্কে, তারপর সরাসরি কিভাবে ওই জিনিসগুলোকে কাজে লাগিয়ে আমরা একটা টোটাল ম্যাগাজিন ডিজাইন করব সেটা দেখব। তাহলে চলুন আমি আমার স্ক্রিনটা শেয়ার করে দিচ্ছি। ম্যাগাজিন ডিজাইনের ফ্রন্ট পেজ এখানে আপনারা দেখতে পাচ্ছেন। আমরা অ্যাজ ইউজুয়াল 100 ডেজ চ্যালেঞ্জ, আর নিচের টপিকটা হচ্ছে ম্যাগাজিন ডিজাইন, আর পাশেই একটা ম্যাগাজিন ডিজাইনের স্যাম্পল দেওয়া আছে। আসলে ম্যাগাজিন ডিজাইনের ফ্রন্ট পেজগুলো এরকমই হয় দেখতে। এখানে কিছু মডেল থাকে অথবা কিছু কোম্পানি অথবা তার প্রোডাক্ট থাকে এবং তার সম্পর্কে ডিটেলিং দেওয়া থাকে। ম্যাগাজিন ডিজাইনগুলো যেই জিনিসগুলো সম্পর্কে করা হয় সেটার দুইটা পদ্ধতি থাকে। এই দুইটা পদ্ধতি স্পন্সরশিপের, আমরা এটা দেখবো। বাট আমরা নেক্সট পেজে যদি চলে যাই, আমরা আসলে এখন জানবো যে আসলে ম্যাগাজিন ডিজাইনটা কি। এখানে আমি কিছু লেখা লিখেছি, ম্যাগাজিন কভার পেজ সার্ভ সেভারাল পারপোসেস। এটা বিভিন্ন ধরনের পারপোজ সার্ভ করে থাকে, এক বা একাধিক রকমের কাজ করে থাকে। বিভিন্ন রকমের কোম্পানির ব্র্যান্ডিং করে থাকে এবং তাদের নিজস্ব মার্কেটিং করে থাকে এবং আরো কয়েকটা টপিকে তারা কাজ করে থাকে। এবার ইট সেলস দ্য ব্র্যান্ড, এটা হচ্ছে একটা ব্র্যান্ডকে বিক্রি করে অথবা একটা ব্র্যান্ডকে সবার সামনে ফুটিয়ে তোলে। এরপর ইট হ্যাজ টু বি ভিজুয়ালি অ্যাপেলিং অ্যান্ড ডিফারেন্ট ফ্রম দ্য আদার কভার পেজেস অন দ্য নিউ স্ট্যান্ড টু অ্যাট্রাক্ট দ্য নিউ রিডার্স। এটার মানে হচ্ছে যে আমাদের যে ম্যাগাজিনের কভারটা ডিজাইন করতে হবে সেটা অন্যান্য ম্যাগাজিন ডিজাইন থেকে ডিফারেন্ট হতে হবে। কোথায় ডিফারেন্ট হতে হবে? আমরা যে কোনো স্টল অথবা দোকানে ম্যাগাজিনের অনেকগুলো কালেকশন দেখতে পারি। বিশেষ করে যখন নিউজ পেপারের কোনো দোকানে আমরা যাই, সেখানে অনেকগুলো ম্যাগাজিন একসাথে থাকে। তো আমাদের ডিজাইনটা অবশ্যই ওই ডিজাইনগুলো থেকে আলাদা হতে হবে, যাতে করে সেটা মানুষকে অ্যাট্রাক্ট করে, মানুষ দেখলেই সেটার উপর আলাদাভাবে চোখ দেয়। তো সেটার জন্য আমাদের কালার কনসেপ্ট এবং বাকি যে জিনিসগুলো, মডেল সিলেক্ট এবং আরো যে ফন্ট, টেক্সট, টাইপোগ্রাফি সবকিছু সুন্দর করে একটা পরিপাটি অবস্থায় সাজাতে হবে। এরপর অন দ্য আদার হ্যান্ড, ইচ নিউ কভার মাস্ট বি ডিফারেন্ট ফ্রম দ্য প্রিভিয়াস ইস্যু বাট স্টিল ফ্যামিলিয়ার অ্যান্ড রিকগনাইজেবল টু রেগুলার রিডার্স। এটা হচ্ছে পরের পার্ট, যেখানে বলা হয়েছে যে ম্যাগাজিনগুলোকে অন্যান্য থেকে ডিফারেন্ট হলেও আগের ম্যাগাজিনের সাথে ফ্যামিলিয়ার হতে হবে। কিরকম? এটা একটা কোম্পানিকে টার্গেট করা হয়েছে। যেমন ফর এক্সাম্পল সিকিউ একটা ম্যাগাজিনের কোম্পানি, সে প্রতি সপ্তাহে ম্যাগাজিন অথবা প্রতি মাসে একটা করে ম্যাগাজিন বের করে। তো তার প্রত্যেকটা ম্যাগাজিনের ডিজাইন পূর্বর যে ম্যাগাজিনটা ছিল সেটা থেকে ডিফারেন্ট হতে হবে, কিন্তু তার কনসেপ্টটা কাছাকাছি থাকতে হবে, যাতে করে ক্লায়েন্টরা দেখলে বুঝতে পারে যে এটা ওই কোম্পানির ম্যাগাজিন। যদি আমি এক সপ্তাহে একদম ডিফারেন্ট একটা কিছু কাজ করলাম, পরের সপ্তাহে গিয়ে একদম টোটালি অন্য কালার কনসেপ্টে চলে গেলাম, অন্য ক্যাটাগরি নিয়ে কাজ করা শুরু করে দিলাম, তখন কিন্তু আমার যারা রেগুলার ক্লায়েন্ট আছে, যারা আমার রিডার আছে, যারা প্রতিদিন ম্যাগাজিনটা পড়ে, তারা কিন্তু ওই জিনিসটা আর ধরতে পারবে না আসলে আমার ম্যাগাজিনটা কোনটা। মানে এটাকে এমন ভাবে রিলেটেড রাখতে হবে, ডিফারেন্ট ডিজাইন হওয়া সত্ত্বেও, যাতে করে আমরা দেখলে বুঝতে পারি যে এটা এই কোম্পানির এই টপিকের উপর ম্যাগাজিন। তাহলে আমরা বুঝতে পারলাম যে ম্যাগাজিনটা কি রকম ভাবে কাজ করে এবং কাদের সাথে কাজ করে। এরপরে যদি চলে যাই, আমি এখানে ম্যাগাজিনের কিছু স্যাম্পল রেখেছি। এটা ম্যাগাজিনের কিছু কভার ফটো আছে এখানে। প্রথমে যদি দেখি, এটা হচ্ছে ইনোভেটিভ রিটেইল। তো এই ম্যাগাজিনের পেজটা যেটা করেছে, এটা একটা রিটেইল অথবা খুচরা দোকানের, অথবা বলা যায় আমাদের এখানে অনেক সময় আমরা বলি যে সুপার শপ, যেখানে অনেক কিছু একসাথে পাওয়া যায়, তার একটা মার্কেটিং করেছে। ম্যারমোট অথবা হইতে পারে কোম্পানিটার নাম। বাট এই ক্ষেত্রে যেটা হয়,
এখানে তারা কোম্পানির সাথে ডিল করে যে তারা তাদের এই যে ইটা আছে, এই রিটেল শপিং মলটা আছে অথবা জেনারেল স্টলটা আছে, সেটার মার্কেটিং করে দেবে। তার জন্য তারা কিছু চার্জ কাটে এবং এর জন্য তার ফ্রন্ট পেজে তাদের যে ইটা আছে, মানে কি বলা যায় সেটাকে, তাদের যে দোকানের মার্কেটিংটা আছে তারা তাদের ম্যাগাজিনের ফ্রন্ট পেজে করে দেবে। কারণ বাইরের পেজ থেকে ফ্রন্ট পেজে করাটা বেশি লাভ সুলভ অথবা মানুষের কাছে পৌঁছায়। কারণ যারা ম্যাগাজিনটা না কেনে তারাও জাস্ট কভারটা দেখে বুঝতে পারে যেখানে কোন জিনিসটার উপরে কাজ করা হয়েছে এবং তার ডিটেলটা মানুষ জানতে পারে। এরপরে যদি সেকেন্ডটা চলে যাই, সেটা হচ্ছে নিউজিল্যান্ডের একটা দেখতে পাচ্ছেন, এটা সম্ভবত ট্রাভেল অথবা এইরকম রিলেটেড কোনো কিছু। এইগুলোতে অনেক সময় ফ্রিল্যান্স ম্যাগাজিন ডিজাইনাররা এখানে কাজ করে থাকে। কিরকম, সবসময় এইসব জায়গায় ই করা হয় না, স্পন্সরশিপ নেওয়া হয় না। অনেক সময় যেহেতু ম্যাগাজিনের লোকেরা ফ্রিলি কাজ করে থাকে, তারা তাদের ম্যাগাজিনটাকে বুস্ট করার জন্য অনেক সময় এই রিলেটেড বিভিন্ন জায়গায় বিভিন্ন ইভেন্ট থাকে, বিভিন্ন ঘোরার সুন্দর সুন্দর রিসোর্ট থাকে, সেগুলোর ছবি তুলে ম্যাগাজিনের কভারে দিয়ে দেয়, যাতে করে ওই পপুলার জায়গা অথবা পপুলার কাজগুলোর জন্য তাদের ম্যাগাজিনটা হিট খায়। এরপরে যদি চলে যাই, রিওয়াইল্ডের একটা ম্যাগাজিন দেখতে পাচ্ছি, এটা অনেকটা স্পোর্টস এর মতো দেখা যাচ্ছে, আইসে স্লাইডিং এর মতো। এটা হয় কি, অনেক সময় স্পোর্টস অথবা এই রিলেটেড কাজ, ফিল্ম ইন্ডাস্ট্রি, তারপর আরো যত রকমের কালচারাল ইভেন্ট আছে, এইগুলোতে তারা জয়েন করার পর সেখান থেকে ফ্রিল্যান্স ম্যাগাজিন ডিজাইন আর্টিস্টের মতো তারা এখানে তাদের ম্যাগাজিনের কভার পেজগুলো ডিজাইন করে তাদের ম্যাগাজিনটাকে প্রমোট করার জন্য। এটা শুরুর পর্যায়ে হয়ে থাকে যখন একটা ম্যাগাজিন কোম্পানি নতুন লঞ্চ করা হয় এই সব ক্ষেত্রে, অথবা মার্কেটিং পারপাসে। বাট অনেক সময় হয় পপুলার ম্যাগাজিনগুলোতে বিভিন্ন বিভিন্ন স্পোর্টস কোম্পানি প্লাস আরো যত রকমের ব্র্যান্ডিং এর কোম্পানি আছে, তারা যদি নতুন কোনো প্রোডাক্ট লঞ্চ করে অথবা প্রতি বছর, প্রতি 2 বছর 3 বছর পর পর কোনো নতুন খেলা অথবা কোনো কিছু আসছে, সেক্ষেত্রে তারা করে কি, টাকা দিয়ে তাদের এই জিনিসগুলোকে স্পন্সর করে ম্যাগাজিনের কভার ফটোতে। সেক্ষেত্রে দুইটাই হয়, তারা নিজেদের বুস্টিংয়ের জন্য ফ্রিতেও কাজ করে, অনেক সময় আবার তারা স্পন্সরশিপও নেয়। এরপরে যদি চলে আসি, এটা হচ্ছে একটা ইন্টেরিয়র ডিজাইনের, যেটাতে আমরা এখানে দেখতে পাচ্ছি। এই সব ক্ষেত্রে যখন এটা কোনো সরাসরি একটা কোম্পানির আন্ডারে চলে যাবে, সেই ক্ষেত্রে তারা এখানে স্পন্সরশিপ নেয়, সেই ক্ষেত্রে আর তারা ডিরেক্ট কাজ করে না। যেমন ট্রাভেলিং এর ক্ষেত্রে এটা জেনারেল পাবলিক, যে কেউ এইটা এখানে আসতে পারবে, যাইতে পারবে, তো সবার জন্য মেসেজটা দেওয়া যায়। বাট ইন্টেরিয়রের জন্য তাদের একটা টার্গেট অডিয়েন্স থাকতে হবে, আর এবং এটার একটা মালিকানা আছে, তো সেই ক্ষেত্রে তারা এটা ফ্রিতে করবে না। তোমরা বুঝতে পারলাম যে তারা নিজেদের জন্য ফ্রিতে মার্কেটিং করে এবং অনেক সময় স্পন্সরশিপ নিয়ে কাজ করে থাকে। এগুলো হচ্ছে ম্যাগাজিনের কভারে যে জিনিসগুলো দেওয়া থাকে তার ধারণা। তো আমরা যদি এতটুকু বুঝতে পারি, আমরা এখন ম্যাগাজিনের সরাসরি একটা চলে যাব। এখান থেকে আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটর দিয়ে আজকে ম্যাগাজিন ডিজাইনটা করব। সো ম্যাগাজিন ডিজাইনারটাও হচ্ছে আমাদের প্রিন্ট ম্যাটেরিয়াল। সো সেই ক্ষেত্রে আমরা এখানে প্রিন্ট রেডি ফরম্যাটটাই নিব, আর ম্যাগাজিন ডিজাইনটা সাধারণত A4 সাইজে হয়ে থাকে। এইখান থেকে আমি ফাইলে গিয়ে নিউ থেকে A4 সাইজটা সিলেক্ট করে নেব। আমার বাকি সব ফরম্যাট ঠিক আছে, এখান থেকে আমি চাচ্ছি এটাকে পিক্সেলসে করে নিতে। ক্রিয়েট, আমার ম্যাগাজিনের যে ডকুমেন্ট উইন্ডোটা আছে সেটা চলে আসলো। এখন ম্যাগাজিন ডিজাইন করতে কি লাগবে, আমি একটা মডেলকে একটা ম্যাগাজিনের ফ্রন্ট পেজে আনতে চাচ্ছি, আমি যেটা ডিজাইন করব। তো এই ক্ষেত্রে আমার একটা মডেল দরকার, কিছু টেক্সট দরকার, কিছু ইনফরমেশন দরকার, এবং যদি এখানে আমি স্পেশাল কোনো ডিসকাউন্ট দিয়ে থাকি, স্পেশালি কারো ব্র্যান্ডিং করে থাকি, সেক্ষেত্রে সেটাকে আলাদাভাবে মেনশন করতে হবে, হাইলাইট করতে হবে। প্রথমে আমার যেটা দরকার, একটা মডেল দরকার। সো আমার কাছে অলরেডি একটা মডেল আছে, আমি এটাকে যদি এখান থেকে নিয়ে আসি, আমরা এই মডেলকে নিয়ে আজকে কাজ করব। বাট এই মডেলে আমার ব্যাকগ্রাউন্ড কাটতে হবে, এর জন্য আমি ফটোশপ নিয়ে নেব। এখান থেকে আমি জাস্ট এটাকে সিলেক্ট করে নেব। আমার মডেলটা চলে আসলো এখানে। এখন আমি ব্যাকগ্রাউন্ড কাটার জন্য যে শর্টকাটটা ইউজ করব, সেটা হচ্ছে আমি সিলেক্ট থেকে সাবজেক্টে চলে যাব, ও অটোমেটিক আমার মডেলটাকে সিলেক্ট করে ফেলবে। এখানে কিন্তু আমরা ম্যাগাজিন ডিজাইনের পাশাপাশি ব্যাকগ্রাউন্ড কিভাবে রিমুভ করতে হয় তারও একটা সিস্টেম দেখে নিচ্ছি। সেই যে আমার হেয়ার গুলো সিলেক্ট হয়ে গেল, আমি এখানে ডিটেইলিং এ হেয়ার কাটিং করব না, আমি জাস্ট
যতটুকু নেসেসারি ততটুকুই শুধু আমি নেব এখান থেকে। হেয়ার মাস্কিংটা হচ্ছে ফটোশপের বিশেষ একটা পার্ট। এখানে হেয়ার মাস্কিং এর অনেক ডিটেলের কাজ আছে, বাট যেহেতু আজকে আমরা শর্টকাটে মডেলটাকে কেটে নিচ্ছি, সেক্ষেত্রে আমরা এত ডিটেলে যাব না আজকে। ওকে, এখন এখান থেকে আমরা কন্ট্রোল জে দিয়ে নিয়ে নিতে পারি, বাট এখান থেকে আমি সিলেক্ট অ্যান্ড মাস্কে গিয়ে হালকা একটু এডিট করে নেব। এতটুকু জাস্ট ফাইন। এখান থেকে আমি কন্ট্রোল জে দিয়ে এর একটা কপি করে নেব। এটা হচ্ছে আমার মডেলটা, যে স্ট্রাকচারটা আছে সেটা কাটা হয়ে গেছে। এখানে হালকা একটু হেয়ারি ভাব দেখা যাচ্ছে, সো এটাকে আমি হালকা ই দিয়ে জাস্ট কেটে নেব। সেটা হচ্ছে আমি এখান থেকে আমার ইরেজ টুলটা নিয়ে হার্ডনেস 50 ইজ ফাইন। ওকে স্যার, আমাদের ইন্টারনেটে একটু ডিসকানেক্ট হয়ে গিয়েছিল, যার জন্য আমরা এখান থেকে ই হয়ে গিয়েছিলাম। সো আমরা যেটা করতেছিলাম সেটা হচ্ছে আমরা হেয়ার কাট করতেছিলাম। হেয়ার কাটিং এর পরে আমরা যদি এখান থেকে অলমোস্ট শেষ পর্যায়ে চলে এসেছি, হেয়ার এই পার্টটাকে আমরা স্মুথ করে নিলাম। এরপর আমরা এখন এই মডেলটাকে আলাদা করে ড্র্যাগ করে এখানে নিয়ে যেতে পারি, অথবা এটার ব্যাকগ্রাউন্ডটাকে আমরা আলাদাভাবে সেভ করতে পারি ছবিটাকে। সেভ করার জন্য আমরা যেটা করবো, আমি এই ব্যাকগ্রাউন্ডটাকে এখানে রাখবো না, এটাকে আপাতত এখানে ফেলে দেবো। ফেলে দেওয়ার পর এখান থেকে এক্সপোর্টে গিয়ে সেভ ফর ওয়েব। ওকে, আমার ফাইলটা এটা চলে আসলো। এখানে দেখতে পাচ্ছি আমার ব্যাকগ্রাউন্ড ট্রান্সপারেন্ট আছে, বাট এখানে যদি আমরা এখানে এটা ট্রান্সপারেন্সিটাকে অফ করে দেই, সেক্ষেত্রে আমার ট্রান্সপারেন্টে চলে যাবে এবং একটা সলিড ব্যাকগ্রাউন্ড চলে আসবে এরকম। আর যেহেতু আমরা ম্যাগাজিনে ডিজাইন করব, সেই ক্ষেত্রে আমরা ট্রান্সপারেন্সিটাকে অন রাখবো। তারপর এখান থেকে সেভ, আমরা ডেস্কটপে ফাইলটাকে সেভ করে নিই। আমাদের এখানে ফাইলটা চলে আসলো ম্যাগাজিনের যে মডেলটা ছিল তার পিএনজি ফরম্যাট। এখান থেকে আমরা এই ফাইলটাকে ড্র্যাগ করে আমাদের ইলাস্ট্রেটরে নিয়ে চলে যাব। এখন আমাদের দেখতে হবে যে একে আমরা পজিশন করব কিভাবে। সো পজিশনিং এর জন্য আমরা এটাকে প্রথমে জুম আউট করে বিভিন্ন জায়গায় দিয়ে দেখতে পারি। সেটা হচ্ছে ডান ফর্মে দিতে পারি,
লেফট অ্যালাইন, রাইট অ্যালাইন এবং মিড অ্যালাইন সব ক্ষেত্রে আমরা এটাকে ইউজ করতে পারি। সো প্রথমে আমি যেটা করবো সেটাকে আমি এমবেড করে নেব, যাতে করে ফাইলটা পরে অন্য কোনো কম্পিউটারে নিয়ে কাজ করার ক্ষেত্রে নষ্ট না হয়ে যায়। জুম ইন জুম আউট করে দেখতে হবে। আমাদের যে মডেলটা সেটাই হচ্ছে আমাদের ম্যাগাজিনের অধিকাংশ পার্টটাকে কভার করবে। তো সেই ক্ষেত্রে আমাদের এটা ফোকাসে রাখতে হবে যে আসলে কতটুকু তাকে রাখা যায়। আমরা মিডল লাইন করে দেখতে পারি, একটু জুম ইন জুম আউট করে দেখতে পারি, বাট এই ক্ষেত্রে আমরা মিডল লাইনটা করতে পারবো না। মিডল লাইনটা করতে পারবো না কারণ হচ্ছে কি আমাদের মডেলের যে যতটুকু পার্ট আমরা নিয়েছি এতটুকু পার্ট এখান থেকে কাটা পড়েছে। যেহেতু এতটুকু পার্ট আমাদের নেই, তো সেই ক্ষেত্রে এটাকে আমাদের হয়তো রাইট অ্যালাইন করতে হবে, নয়তো লেফট অ্যালাইন করতে হবে। আমরা এটাকে এখান থেকে যদি রাইট অ্যালাইন করে দিই, একটু জুম ইন করবো, তারপর আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের যে মডেলটা আছে মডেলটার এখানে হালকা একটু বডির পার্ট কাটা পড়ে যাচ্ছে। তো সেই ক্ষেত্রে আমাদের এটাকে আরেকটু এডিট করতে হবে। আমরা যদি এখানে চলে যাই, চলে গিয়ে আমরা এখন নতুন করে একটা ক্যানভাস সাইজ নেব। ইমেজ থেকে ক্যানভাস সাইজ থেকে আমরা উইথটাকে একটু বাড়িয়ে নেব। তো বাড়িয়ে নিয়ে আমরা উইথটাকে 1500 করে দিতে পারি। 1500 দিয়ে ওকে করে দেবো। আমরা একটা বড় এরিয়া পেলাম। এখানে গিয়ে আমরা জাস্ট হালকা করে ইরেজ করে দেবো, যাতে করে স্মুথনিং ভাবটা চলে আসে এবং বোঝা যায় যে আমরা এখানে স্মুথ ভাবে কাজ করেছি এবং এই পার্টটা এখানে শেষ হয়ে যায়নি। তো এর জন্য আমরা ইরেজ টুলটাকে নিব, এখান থেকে ইরেজ টুলটা নিয়ে হার্ডনেসটাকে অন করে দেব, যেহেতু আমাদের বাকি পার্টগুলো অনেক হার্ডনেস দিয়ে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করা হয়েছে। এখন মনে হচ্ছে যে এই পার্টটা এটার সাথে মিলিত আছে, এটা কাটা পড়েনি। তো সেই ক্ষেত্রে আমরা নিচেরটার সাথে এটাই করব। এখন অনেকটাই কন্ট্রোলে চলে আসছে। তো আমরা যদি আরেকটু এটা নিয়ে কাজ করি তাহলে আশা করা যায় যে ব্যাপারটা স্মুথ হয়ে যাবে। মোটামুটি একটা ব্যালেন্সে চলে আসছে। তো ফাইলটাকে এখন আমরা সেভ করে দিই। আর যেহেতু আমরা আমরা করেছি যে আমরা রাইট লাইনে জিনিসটাকে রাখবো, সেক্ষেত্রে আমাদের আর এটাকে নিয়ে কারেকশন করা দরকার নেই। এখান থেকে আমরা ব্যাকগ্রাউন্ডটাকে ক্রপ করে দেব। উপর থেকে যদি আমরা এতটুকু কেটে দিই, পাশ থেকে আমরা এতটুকু নিয়ে নেব এবং এখান থেকে এতটুকু, ফাইন। তারপর ওকে করে দেব। ফাইলটাকে পুনরায় আমরা আবার সেভ করে দেব, ওই ফাইলটার উপর রিপ্লেস করব। এর জন্য কি করব, আমরা সেভে যেতে পারি অথবা আমরা এক্সপোর্টে যেতে পারি। এক্সপোর্টে যাব যেহেতু আমরা পিএনজি আকারে সেভ করতে যাচ্ছি। আমাদের মাথায় রাখতে হবে যাতে ট্রান্সপারেন্সিটা অন থাকে এবং কোয়ালিটি বাকি যেটা আছে সেটা দ্যাটস ফাইন, চেঞ্জ করার কোনো দরকার নেই আপাতত। এখান থেকে আমরা এটাকে আপাতত রাখতে পারি অথবা কেটে দিতে পারি। আমি আপাতত রেখে দিচ্ছি, যদি সামনে ফার্দার এডিট করার প্রয়োজন হয় তখন আমরা এডিট করতে পারবো। আমরা এখান থেকে সরাসরি নিয়ে আসি, আমাদের লিঙ্ক করার কোনো প্রয়োজন নেই, জাস্ট ধরে ড্র্যাগ করে দিয়ে দিই। মডেলটাকে ছোট করব। আমরা যেহেতু এই পার্টটাকে নিয়ে স্মুথনিং এর কাজ করেছি এবং এই পার্টটা বডির সাথে মিশে গিয়েছে, তো আমরা এই পার্টটাকেই আমাদের ফেসে রাখবো আর এই পার্টটাকে আমরা হাইড করে দেব। আমরা চাইলে একটা ফিক্স অ্যালাইন করতে পারি। আর অ্যাজ ইউজুয়াল আমরা এমবেড করে দেব এখান থেকে, দেন এটাকে এখান থেকে জুম করব। এখন আমরা চাইলে কন্ট্রোল শিফট এস দিয়ে
কন্ট্রোল শিফট অল্ট এস, এটাতে দেখতে পাই আসলে আমার মডেল কতটুকু দেখা যাচ্ছে অ্যাকচুয়ালি। এটা 100% সাইজে দেখা যাচ্ছে। ফিট অন স্ক্রিনও দিতে পারি আমরা, ফিট অন স্ক্রিনে দিলে এতটুকু দেখা যাবে। তাহলে এখান থেকে আরেকটু ফেস আনতে পারি আমাদের মডেলকে, এনে এটাকে আমরা লক করে দেব। লক করে দিয়ে আমরা এখন একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে আসবো এখানে। তো ব্যাকগ্রাউন্ড আনার জন্য আমরা যেটা করব, এখান থেকে পুরোটাকে ধরে টান দেবো, একটা শেপ নিয়ে আসলাম এখান থেকে। দেন এখন এটার সাথে পুরোটাকে ম্যাচ করে দিই। এখান থেকে এটাকে মার্ক করে রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জ থেকে সেন্ড টু ব্যাক, ওকে, ব্যাকে সেন্ড করে দেব। এখন আমরা আমাদের ব্যাকগ্রাউন্ডের সাথে আমাদের মডেলের যে ড্রেস আছে অথবা হেয়ার কালার আছে সেটাকে ম্যাচ করব। তো সেটা আমরা কিভাবে করতে পারি, এখান থেকে আমরা আই ড্রপারটাকে নিতে পারি। এটা এই রেক্টেঙ্গেল শেপটা সিলেক্ট থাকা অবস্থায় আই ড্রপারে ক্লিক করব। ক্লিক করে এখানে ক্লিক করে দেখবো যে আসলে কোন জিনিসটা এখানে ম্যাচ হচ্ছে। অথবা আমাদের যদি ফিক্স কোনো কালার দেওয়া থাকে অলরেডি, সেক্ষেত্রে আমরা সেই কালারটাকে ইউজ করবো। যেহেতু এখানে আমরা আমাদের কোনো ফিক্স কোনো ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট নেই, সেক্ষেত্রে আমরা এখান থেকেই নিচ্ছি কালারটাকে। আমি যাচ্ছি এখানে হালকা একটু গ্রেডিয়েন্টের ইউজ করতে। সো গ্রেডিয়েন্টের ইউজের জন্য আমরা যেটা করব, এখান থেকে একটা শেপ নিতে পারি, আবার এইখান থেকে সেম শেপটাকে একটা কপি করে নেব, অল্ট এবং শিফট ধরে। ধরার পর এখানে একটা ডার্কিশ কালার নিয়ে আসবো। ডার্কিশ কালার নিয়ে এসে এখান থেকে আমরা যদি গ্রেডিয়েন্ট করি, সেক্ষেত্রে আমার কি করতে হবে, আমরা এটা গতকাল দেখেছিলাম, এখান থেকে ডাবল ক্লিক করলে আমার গ্রেডিয়েন্টের প্যালেটটা চলে আসবে। এখন আমি এখান থেকে জাস্ট ক্লিক করলে আমার গ্রেডিয়েন্টটা শো করছে। এখন জাস্ট এই কালারটাকে এখান থেকে পিক করব শিফট ধরে, এটা সিলেক্ট করে দেন এখান থেকে এটাকে পিক করব। আমার কি হলো, আমার একটা গ্রেডিয়েন্ট চলে আসলো। বাট গ্রেডিয়েন্ট আমি এভাবে চাচ্ছি না, আমি গ্রেডিয়েন্টটা চাচ্ছি একটু রেডিয়াল আকৃতিতে। তো এখান থেকে আমি যদি এখানে ক্লিক করি, আমার রেডিয়ালটা চলে আসবে, লাইনার মোড থেকে শিফট হয়ে যাবে। এখন আমি এখান থেকে দিয়ে এই রাউন্ডটা নিয়ে আসবো। আমার মডেলটাকে আমি লক করে দেব। লক করে দিয়ে আমি এইখান থেকে এইরকম একটা শেপ নিয়ে আসবো। শেপ নিয়ে এসে এটাকে জুম করব। আমার মডেলের জন্য আমি কতটুকু সিলেক্ট করতে চাচ্ছি এখান থেকে এরিয়া। দেন আমি লাইটিং স্পটটা কোথায় রাখবো ওই জিনিসটা আমি এখানে মার্ক করবো। আমি এখানে আমার লাইটিং পার্টটা রাখতে যাচ্ছি নাকি এখানে রাখতে যাচ্ছি, অথবা শুধু আমার মডেলের এখানে রাখতে যাচ্ছি। আমাদের যতটুকু জুম ইন করা দরকার আমরা এখান থেকে জুম ইন করবো। ফোকাস পয়েন্টটা আমরা এখান থেকে মার্ক করে নিই। আমাদের আপাতত যতটুকু ফোকাস পয়েন্ট আছে অতটুকু সুন্দর আছে। এরপরে লাগলে আমরা এটাকে আবার চেঞ্জ করবো। আমরা চাইলে এখান থেকে এটাকে উপরে নিচে করতে পারি। আমরা এতটুকুকে এখানে রাখি, রেখে এখন আমরা আমাদের ম্যাগাজিনের জন্য কিছু লেখালেখি করব। এখান থেকে আমরা লিখতে পারি হচ্ছে ফ্যাশন অথবা অন্য কিছু। লিখে এটাকে দেখতে হবে, এটা হ্যাঁ সবার উপরে আছে। উপরে থাকার পর এখান থেকে এটাকে আমরা মিড অ্যালাইন করে নেব, অথবা আমরা রাইট অ্যালাইনও করতে পারি। যেহেতু আমাদের মডেলটা একটা কর্নারে আছে, যদি আমাদের মডেল একদম মিডলে থাকতো সেক্ষেত্রে আমরা এটাকে মিড অ্যালাইন করতে পারতাম। মডেল যেহেতু এখানে আছে, আমরা এই পাশ থেকে লিখতে পারি অথবা এই পাশ থেকে লিখতে পারি। এই পাশ থেকে লিখলে যেটা হবে, আমার যদি আমি শুধু আমার হেডারটা এই পাশে লিখে আর বাকি ইনফরমেশনগুলো এই পাশে দিই, তো এই পাশটা ফাঁকা হয়ে যাবে। তো সেক্ষেত্রে আমরা এই পাশটাকে কভার করতে পারি আর এই পাশটা পুরোটা মডেলের জন্য রাখতে পারি। আমি এখান থেকে লেফট অ্যালাইন করে দেই। লেফট অ্যালাইন করে দিয়ে এটার সাইজটাকে আমার একটু বড় করতে হবে। সেই সাইজটাকে বড় করে আমরা আগে ফন্টটাকে চেঞ্জ করে নিই। এখান থেকে এটার সাইজটাকে আমি 7:2 করে নিই।
একজন কোশ্চেন করে, স্যার ফেসবুকের প্রোফাইল ফটোর সাইজ কত হয়? ফেসবুকের প্রোফাইল ফটোর সাইজ 1000 পিক্সেল বাই 1000 পিক্সেল হচ্ছে স্ট্যান্ডার্ড। 1000 পিক্সেল বাই 1000 পিক্সেল। আর ফেসবুকে যদি পোস্ট করতে চান আপনি, তো রেক্টেঙ্গেল পোস্ট করলে সেই ক্ষেত্রে হবে 1200 পিক্সেল বাই 1200 পিক্সেল। আমরা এখান থেকে মডেলটাকে টেক্সটটাকে কি করে নেব। আর টেক্সটের জন্য আমরা অলওয়েজ কি করি, টেক্সট বসানোর জন্য আমরা অলওয়েজ একটা সেফটি মার্ক ইউজ করি। আমরা সেফটি এরিয়াটাকে এখান থেকে নিয়ে নেই। সেফটি এরিয়াটাকে নেওয়ার জন্য আমরা প্রথমে পুরো এরিয়াটাকে একটা শেপ দিয়ে কভার করতে হবে। কভার করলাম। এরপর এখান থেকে আমরা স্ট্রোকটাকে অফ করে দেব। অফ করে দিয়ে এখান থেকে চলে যাব অবজেক্টে। অবজেক্ট থেকে পাথে যাব, পাথ থেকে অফসেট পাথ। এখান থেকে আমাদের পিক্সেল দেওয়া আছে, আমরা এটাকে কেটে দেই। কেটে দিয়ে আমরা পিক্সেল থেকে এটাকে ইঞ্চ করে নিই। এর জন্য আমাদের কন্ট্রোল আর দিয়ে রুলার আনতে হবে। এখান থেকে আমাদের ইঞ্চেসে চেঞ্জ করতে হবে। এখন এটাকে আবার সিলেক্ট করব, দেখবো শুধু এটা সিলেক্ট হচ্ছে কিনা। হ্যাঁ, শুধু এটা সিলেক্ট হচ্ছে। অবজেক্ট, পাথ, অফসেট পাথ। ওকে, আমি -0.25 নিচ্ছি, নিয়ে ওকে দিয়ে দিলাম। এটাকে আমি একটা কালার দিয়ে দিতে পারি। এখান থেকে স্ট্রোকটাকে অন করে দেবো। স্ট্রোকটাকে অন করে আমি 0.5 দিয়ে দিতে পারি, হালকা একটা আন্দাজ থাকবে যে আমি কতটুকু নিয়ে কাজ করছি। আচ্ছা, 0.1টা হাইলাইট হচ্ছে। অথবা আমরা যেই কোনো একটা দিব যেটাতে আমাদের আর কি সুবিধা হয় জাস্ট বুঝতে, বাট এটা আমরা একটু পরে ফেলে দেবো, অথবা প্রিন্টের ক্ষেত্রে এটা আমাদের আসবে না। এখন আমরা আমাদের মতো অ্যালাইন করবো এটাকে। এখন আমরা যে টেক্সট গুলো ইউজ করছি, টেক্সটগুলোর ক্ষেত্রে আমরা এমন কালারগুলোকে ইউজ করবো যে কালারগুলো ইয়েলোর মধ্যে হাইলাইট হয়। ব্ল্যাক কালারটা ইয়েলোর মধ্যে হাইলাইট হয়, বাট অন্য কালারগুলো ইউজ করলেও জিনিসটা খারাপ দেখাবে না। যদি আমরা এইখান থেকে কালারগুলোকে পিক করি, বেশ ভালো দেখাবে। খুব বেশি ডার্কিশও নেব না, আবার খুব বেশি লাইটও নেব না। ওকে, আই থিংক দ্যাটস ফাইন। আমার ব্ল্যাক বোর্ড আছে, আমি বোল্ড স্টাইলটা নিয়ে নিই এখান থেকে। এটাকে আরেকটু জুম ইন করি। দ্যাটস নাইস। বাকি ছোট করতে হবে। এখানে আমরা এখন টুকিটাকি কিছু লিখবো স্যাম্পল টেক্সট হিসেবে। এখন আমরা এখান থেকে সাইজটাকে ছোট করব। যদি আমরা এখানে চলে যাই, সাইজটাকে ছোট করে আমরা এখান থেকে আমাদের যে স্টাইল আছে ফন্টের, এটাকে চেঞ্জ করতে পারি, বোল্ড রাখতে পারি, সিন রাখতে পারি। এটা ডিপেন্ড করে আমাদের উপর আমরা এটাকে কিভাবে রাখবো। আমি এটাকে মোটামুটি লাইটে রাখবো। লাইটে রেখে এখান থেকে আমরা আরো কিছু লেখালেখি করব। স্টাইল, এখানে আমরা স্টাইলটাকে একটু বোল্ড করে দিতে পারি সৌন্দর্যের জন্য। পুরো জিনিসটাকে হয়তো একটু বোল্ড করে সুন্দর লাগতে পারে। আপাতত এটাকে এতটুকু রাখতে পারি। এখানে আমরা স্পেশাল কোনো এই ড্রেসিং এর উপরে, আমরা যদি ড্রেসিংটাকে অ্যাকচুয়ালি তো কোনো মডেলের মার্কেটিং ডিরেক্টলি হয় না, তখন হয়তো কোনো প্রোডাক্ট, তার হাতের ঘড়ি, তার জামা কাপড়, এগুলোর উপরে মার্কেটিংটা হয়ে থাকে। তো সেই ক্ষেত্রে আমরা শেপ নিতে পারি এখান থেকে। যদি আমরা এখানে চলে যাই ইলিপস টুলে গিয়ে জাস্ট এখানে ক্লিক করব। আমরা এটাকে আরেকটু বড় করে যদি দিই এখান থেকে, এটা বেশ ভালো। এখান থেকে জাস্ট
আমরা দিতে পারি হচ্ছে 50% ডিসকাউন্ট। সো 50%, আমরা 50% লিখে দিই, দ্যাটস ইট। অনেক সময় 50% অফ লিখতে পারি, 50% ডিসকাউন্ট লিখতে পারি, যেরকমটা ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট থাকবে। এখান থেকে আমরা জাস্টকে এক্সট্রা বোল্ড করে দিব, বোল্ড রাখবো, বোল্ড ইজ ফাইন। আমরা কন্ট্রোল পি দিয়ে টেক্সটকে আমরা চাইলে এখান থেকে এডিট করতে পারবো। এটাকে আমি হোয়াইট করে দেবো। সো হোয়াইট করার জন্য এখানে অনেকগুলো অপশন আছে। আমি ফিল কালার থেকে এখানে গিয়ে এটাকে হোয়াইট করে দিব। হোয়াইট করে এই লেখাটা শেপটা মডেলের ওপরে আছে, এখন আমাদের মডেলের ওপরে জিনিসটা দেখতে ভালো লাগছে না। সো সেই ক্ষেত্রে আমি যাচ্ছি এটাকে মডেলের পেছনে নিয়ে যেতে। সো এই ক্ষেত্রে আমি যেটা করব, আমি এটাকে কন্ট্রোল শিফট ধরে আমাদের যে এন্টারের পাশে থার্ড ব্র্যাকেট আছে সেটাকে আমরা দিতে পারি, দিলে একদম নিচে চলে যাবে। বাট আমি চাচ্ছি না যে একদম নিচে চলে যাক, জাস্ট মডেলের নিচে যাক। সেই ক্ষেত্রে আমি যেটা করব, কন্ট্রোল ধরে ইন্টারের পরে যে এন্ডিং থার্ড ব্র্যাকেটটা আছে সেটাকে ক্লিক করতে থাকবো। ক্লিক করার সাথে সাথে জিনিসটা চলে আসলো। আমাদের যে ব্যাকগ্রাউন্ড আছে ইয়েলো কালার, সেই ব্যাকগ্রাউন্ডের উপরে আমাদের শেপটা চলে আসছে, বাট আমাদের মডেলের নিচে চলে গেছে। সো লেয়ার অনুযায়ী যদি আমরা দেখি, এখানে লেয়ার স্টাইলগুলো এমন ভাবে সাজানো হয়েছে, ব্যাকগ্রাউন্ডটা একদম নিচের লেয়ারে আছে, আমাদের যে 50% ডিসকাউন্ট আছে সেটা হচ্ছে মিড লেয়ারে আছে, এবং আমাদের মডেলটা একদম উপরে আপ লেয়ারে আছে। এখানে একটু লক করে নিতে হবে কাজ করার ক্ষেত্রে, এটাকে লক করে দিই। এখন আমরা এটাকে অ্যালাইন করতে পারি এখান থেকে। এখানে আমরা এটাকে একটু স্টাইল করে দিতে পারি, অথবা এদিকে ওদিক ঘুরাই দিতে পারি 50% নিয়ে। একটু জুম ইন যদি করে দেই, এটা দেখতে বেশ ভালো লাগবে, আমার এরিয়াটা কভার হবে। ওকে, এতটুকু হওয়ার পর আমরা এখান থেকে হয়তো কালারটাকে হালকা এদিক ওদিক চেঞ্জ করতে পারি, যে আমরা চাই কোন কালারটা বেশি দেখতে অ্যাট্রাকটিভ মনে হচ্ছে। বাট আমরা যেটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে, আমরা এখানে যে কালারগুলো দেওয়া আছে সেই কালারগুলোর মধ্যে থাকবো, এর বাইরে বের হবো না। কারণ এক্সট্রা বেশি কালার যদি নিয়ে আসি তাহলে জিনিসটা একদম দেখতে বাজে দেখাবে। সাদা কালারটা বেশি হাইলাইট হচ্ছে ওই কালার থেকে, রাইট, সাদাটা বেশি হাইলাইট হচ্ছে এখানে। এখানে যদি আমরা সাদাটাকে নিয়ে আসি তাহলে দেখি কিরকম দেখায়। এটাকে করে দিতে হবে ইয়েলো। এখান থেকে ইয়েলোটাকে সিলেক্ট করে যদি দেই, নট ব্যাড, এটা মাচ বেটার মনে হচ্ছে আমার কাছে। রাইট, আমি এটাকে ইউজ করতেছি, ফাইন। এই কালারটা অনেকটাই অ্যাট্রাকটিভ মনে হচ্ছে। আমরা এটাকে এখানে রাখতে পারি, এখানে এটাকে একটু উঠিয়ে দেবো উপরে। এরপর আমরা এখন কিছু ডামি টেক্সট নিয়ে আসবো এখানে। ডামি টেক্সটের জন্য আমরা অ্যাজ ইউজুয়াল কি করি, আমরা লরেম ইপসামের হেল্প নেই এখান থেকে। সো প্রথমে আমাদের কি করতে হবে, এটাকে সিলেক্ট করতে হবে, করে টান দিতে হবে। এখানে ফন্ট সাইজগুলোকে এখন এডিট করতে হবে। তো ফন্ট সাইজ এডিট করার জন্য আমরা এখান থেকে রেগুলারে চলে যাব। রেগুলারে গিয়ে আমরা কত সাইজ নেব, 12, 14, 16 যতটুকু আমরা দরকার অতটুকু নেব। ওকে, আমি এখান থেকে 14 নিলাম, রেগুলার নিলাম, বাকি সবকিছু একদম পারফেক্টলি ঠিক আছে। আমার ফন্ট সেটআপ হয়ে গেল। আমি এখন এখান থেকে জাস্ট টান দিয়ে ফন্টটাকে তৈরি করে নেব। এখান থেকে একটাকে লক করে দিই, লক করে দিয়ে এখানে টেনে দিই এতটুকু, পুরোটা লেখা দিয়ে ভরে গেছে এখন আমার। আমি এখান থেকে এই লেখাগুলোকে আলাদা কপিটাকে সরিয়ে দিব, সরিয়ে দিয়ে এইখানে লেখার অ্যালাইনমেন্টটা করে দিই, সুন্দর করে একটা অ্যালাইনমেন্ট হয়ে যাবে। দেন আমরা একটা পার্ট পর্যন্ত জাস্ট লেখা রাখবো, এরপর আমাদের আর লেখা রাখার দরকার নেই।
ম্যাগাজিনের স্টাইলগুলো এরকম হয়, মডেলের গায়ের উপরে হয়তো কোনো অবজেক্টের উপর লেখা থাকে, বাট এটা কোনো প্রবলেম হয় না, এটা অ্যাট্রাকশনের জন্য দেওয়া হয়। কালারের ক্ষেত্রে আমরা সেম ফরম্যাটটাকে ইউজ করতে পারি, যেহেতু আমরা সাদা কালার ইউজ করতেছি। জাস্ট আমাদের মাথায় রাখতে হবে যে আমাদের ফন্টগুলো ভিজিবল হচ্ছে কিনা। রাইট, এখানে যদি এটা দিয়ে দিই, আমাদের পার্টগুলোর উপরে আলাদাভাবে মার্কিং করতে হবে। যে যে জায়গাতে আলাদা সাদার মতো কাছাকাছি আছে, যদি আমি এখানে আমার লেখাটাকে নিয়ে আসি তাহলে আমার লেখাটা এখানে ব্লেন্ড হয়ে যাচ্ছে। তো সেই ক্ষেত্রে আমরা একটু এরিয়াটাকে করতে পারি। ডিজাইনের জন্য অনেক সময় এই জিনিসগুলো স্যাক্রিফাইস করা লাগতে পারে। এখন খুব একটু বেশি খারাপ লাগছে না, আর যদি কাছাকাছি দিই হয়তো বেশি ভালো লাগতো। রাইট, একটু কাছাকাছি দিয়ে দিই, অথবা এইটাকে এখানে নিয়ে আসতে পারি। ফাইন। এখন আমরা একদম নিচের পার্টে গিয়ে কিছু লিখবো, বাট এর আগে আমি চাচ্ছি, আমার যেহেতু অনেকগুলো ডকুমেন্টে কাজ করছে, আমাদের ফাইলটা অনেকটা ভারী হয়ে গিয়েছে, আমরা এখান থেকে ফাইলটা একটু সেভ করে নেব। ফাইলে চলে যাব, ফাইল থেকে সেভ অ্যাজ, ডেস্কটপে গিয়ে আমরা ম্যাগাজিন কভার লিখবো, এখানে ম্যাগাজিন কভার লিখে সেভ দিব। ওকে, আমাদের ফাইলটা সেভ হয়ে গেল। এখন যদি আমরা কন্টিনিউয়াসলি ফাইলটাকে সেভ করতে চাই, তাহলে সেম ফরম্যাটে সেম জায়গায় সেভ করার জন্য কন্ট্রোল এস দিলে আমাদের ফাইলটা সেভ হয়ে যাবে। এখন আমরা নিচে কিছু লিখতে পারি এখান থেকে, ফর এক্সাম্পল লিখতে পারি মেক ইওর ওন ফ্যাশন, স্টাইল। এখান থেকে আমরা নিতে পারছি টাইম নিউ রোমান, রোমান স্টাইল ফন্টগুলো আমরা ইউজ করবো, যেটাকে সেরিফ সেন্স সেরিফ ফন্ট বলে আমরা আলাদা আলাদা ভাগ করে থাকি। চেষ্টাকে একটু ছোট করে নিই। আমি চাচ্ছি পুরো এরিয়াটাকে কভার করতে, সেই ক্ষেত্রে আমরা যেটা করতে হবে, এখান থেকে জাস্ট সিলেক্ট করে ফন্ট সাইজটাকে বাড়িয়ে দিতে হবে। আমার এখান থেকে যেটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে আমার এই সেফটি এরিয়াটাকে মাথায় রাখতে হবে। তো সেক্ষেত্রে আমি ফন্টটাকে একটু উপরে উঠিয়ে দিই, এতটুকু ঠিক আছে। এখানে এটাকে রাখার পর এখন তাহলে আমি ফন্টটাকে একটু এদিক ওদিক করে আমার স্টাইলটা চেঞ্জ করতে পারি। আমার এটা এখন রেগুলার ফন্ট স্টাইল আছে, আমি যদি চাই এটাকে বোল্ড করতে পারি, এই যে বোল্ড করলে লেখা স্টাইল চেঞ্জ হয়ে যায়। একটু বোল্ড করে দিই, আমার দেখতে হবে যে কোনটা ভালো লাগছে এখান থেকে, নর্মালটা অথবা বোল্ড। আই থিঙ্ক যে এটা আছে আমাদের, যে ইটালিক স্টাইলটা আছে, ইটালিক স্টাইলটা বেশি অ্যাট্রাকটিভ মনে হচ্ছে। সবগুলোকে আমি ধরে একসাথে অ্যালাইন করে দেব। অ্যালাইন করার জন্য আমি এখানে সিলেক্ট করে জাস্ট এখান থেকে ফাইন, আমার অ্যালাইনমেন্টের কাজ হয়ে গেল। আমার লেখালেখি মোটামুটি ম্যাগাজিনের একটা টপিক ক্রিয়েট হয়ে গেল। আমি চাচ্ছি এখানে একটু একটা কিউআর কোড বসাতে, তো আমি এখানে বসাই দেবো, যদি ভালো লাগে দেখে সেক্ষেত্রে আমি বসাবো, অথবা সেক্ষেত্রে আমি এটাকে ইগনোর করতে পারি। আমি এখান থেকে ইন্টারনেটে গিয়ে আমি ডিরেক্ট কোনো কিউআর কোড জেনারেট করবো না, আমি সেটা স্যাম্পল নিয়ে আসবো, কারণ অলরেডি আমরা প্রথম যে আমাদের ক্লাসটা ছিল বিজনেস কার্ড ডিজাইন, সেখানে আমরা কিউআর কোড জেনারেটটা শিখে ফেলেছিলাম। আমরা যদি সরি কিউআর কোড লিখতে হবে, আমরা যদি ইন্টারনেটে কিউআর কোড পিএনজি লিখে সার্চ করি, আমাদের কাছে অনেকগুলো কিউআর কোড পিএনজি স্যাম্পল চলে আসবে, এখান থেকে আমরা জাস্ট একটা নিয়ে নিলে হবে। এখান থেকে এটাকে জাস্ট সেভ করে নিব, ডাউনলোডসে ফাইলটা সেভ হয়ে গেল। এটা অলরেডি পিএনজি ফরম্যাটে আছে, আমরা জাস্ট এটাকে নিয়ে ড্র্যাগ করে দেব এখানে। আমাদের ব্যাকগ্রাউন্ডটা কিন্তু আসেনি পিএনজি ফরম্যাট হওয়ার কারণে।
আমরা কিউআর কোড বসাই, সেই ক্ষেত্রে আমাদের হয়তো এটাই করা লাগতে পারে, লেখাগুলোকে একটু উপরে উঠে নিতে পারে। আমরা লেখাগুলোকে নিজের মতো করে কাস্টমাইজ করতে পারতেছি, বাড়াতে পারছি, কমাতে পারছি, কারণ হচ্ছে আমাদের ফিক্সড কোনো এখানে লেখা নেই। তো সেক্ষেত্রে আমরা ডিজাইনটাতে ফোকাস করতেছি। যখন আমরা কারোর জন্য ফিক্স ভাবে কাজ করব, সেক্ষেত্রে আমাদের ওই জিনিসটা মাথায় রেখে কাজ করতে হবে যে কতটুকু লেখা এখানে যাবে। টেক্সট মেজার করে আমার ইমেজ, ডিসকাউন্ট, টাইটেল, ফুটার এসব কিছু মেনটেন করতে হবে। একটু বড় করে দিই। আমি এখানে রাখলাম। আমরা চাইলে এই কিউআর কোডের কালারটাকে চেঞ্জ করে দিতে পারি। কিউআরটাকে কালার কোডটা চেঞ্জ করার জন্য আমরা যেটা করবো এখান থেকে, বাট এটা করাটা অনেক সময় রিস্কি হয়ে যায়, কারণ এক্সপ্যান্ড করতে গেলে অনেক সময় কিউআর কোডের স্টাইলটা চেঞ্জ হয়ে যায়। সেক্ষেত্রে এটাকে না করাটাই বেটার। বাট যখন আমরা কিউআর কোডটা ক্রিয়েট করব, অনেক সময় যেটা হয়, আমরা কিউআর কোডের ওয়েবসাইটগুলোতে অলরেডি আমাদের এপিএস ফাইল ডাউনলোড করতে যায় তারা একটা নির্দিষ্ট ফরম্যাটে। তো সেখানে যদি আমি এপিএস ফাইলটাকে কিউআর কোডটাকে এপিএস ফরম্যাটে ডাউনলোড করি, তখন আমি এটাকে কালারটা চেঞ্জ করতে পারবো, তখন ফরম্যাট চেঞ্জ হওয়ার কোনো ভয় থাকে না। তো এক্ষেত্রে যেটা করি, একটা ফাইলকে এপিএস বানানোর জন্য আমরা এখান থেকে জাস্ট ইমেজ ট্রেস করে দিই, ব্ল্যাক এন্ড হোয়াইট, দ্যাটস ইট, আমার এটা ট্রেস হয়ে গেল। এখন এখান থেকে আমি এক্সপান্ড করে দেব, এক্সপান্ড করে আনগ্রুপ করে জাস্ট যদি এটাকে ধরে ছেড়ে দিই, আমার ফাইলটা কি হয়ে গেল। এখন আমি চাচ্ছি ভেতরে সাদা কালার গুলোকে ফেলে দিতে, সেক্ষেত্রে জাস্ট সিলেক্ট করে দিতে পারি, অথবা একবারে সবগুলোকে সিলেক্ট করেও আমরা ফেলে দিতে পারি। বাট যেহেতু অনেক আমরা অলরেডি কাজ করে ফেলছি, সো সেক্ষেত্রে আর সিলেক্ট করার দরকার নেই, জাস্ট এখান থেকে গ্রুপ করে দিই। এখন এটা কালারটা আমরা ফিল থেকে সাদা করে দেই, দেখি কেমন লাগে করতে। ওয়াও, দ্যাটস লুকিং মাচ বেটার। সো আমরা আমাদের ম্যাগাজিন ডিজাইনটাকে এতটুকু পর্যন্ত রেখে এখন এটাকে মকআপের আন্ডারে চলে যাবো। আসলে মকআপ করলে জিনিসটাকে দেখতে কিরকম লাগতে পারে, কারণ আমরা অলরেডি ম্যাগাজিন ডিজাইনের একটা ফরম্যাটে চলে এসেছি। এখান থেকে আমি যেটা করব, আমার সেফটি এটাকে ফেলে দেবো, অথবা আমি কন্ট্রোল-3 দিয়ে এটাকে হাইড করে রাখতে পারি, যখন আমি অন্য কাউকে ফাইলটা দেবো সেটা দেখার জন্য। আমি সেভ করার জন্য কন্ট্রোল-S দিয়ে সেভ করব। সেভ করার পর আমি এটার একটা জেপিজি অথবা পিএনজি ফরম্যাট বের করব। কি হবে, এইখান থেকে এক্সপোর্টে চলে যাব, এক্সপোর্ট থেকে সেভ ফরওয়ার্ড, ফাইন। এখন এখান থেকে সেভ করব। আমরা চাইলে এখান থেকে আমাদের ইমেজের কোয়ালিটিটাকে বাড়াতে পারি, যদি ক্লায়েন্ট খুব ভালো কোয়ালিটির ইমেজ চায় সেক্ষেত্রে আমরা এটাকে বাড়িয়ে নিতে পারি। তো এক্ষেত্রে আমরা কিভাবে বাড়াবো, আমরা হাইট অথবা উইডথকে ধরবো। এটা যদি সিলেক্ট থাকে আমাদের, তো এটা সিলেক্ট থাকলে যেটা হবে, পোর্শনটা অটোমেটিক আমরা যদি 10 ইঞ্চি এখান থেকে বাড়িয়ে দিই, আমাদের যে অপোজিট সাইড আছে হাইটে 10 ইঞ্চি বাড়ালে উইডেও আমাদের 10 ইঞ্চি বেড়ে যাবে। বাট এটা অফ করে দিলে আমরা যদি হাইটে 10 ইঞ্চি বাড়াই, উইডে 10 ইঞ্চি বাড়বে না, সেক্ষেত্রে আমার ছবিটা স্ট্রেচ হয়ে যেতে পারে, ফেটে নষ্ট হয়ে যেতে পারে। তো আমরা মাথায় রাখবো, যখন আমরা ফিক্স কোনো রেশিওতে কাজ করব, এটাকে অন করে রাখবো। এখন যদি আমি এটাকে এখান থেকে 1080 করে দিই, দেখেন অটোমেটিক 1528 হয়ে গেছে। সেভ করতে হবে, সেটা 1080 ফরম্যাটে সেভ হবে, ফুল এইচডি আকারে। সেভ। এখন আমি কোথায় যাব, এখন আমি যাব হচ্ছে আমাদের ফটোশপে। ফটোশপে আমরা অন রেখেছিলাম, আমাদের এখন আর এই মডেলকে দরকার নেই, সো আমরা এখান থেকে ওকে ফেলে দেব। ফেলে দিয়ে আমরা অন করব হচ্ছে আমাদের মকআপটাকে। সো আমরা মকআপটাকে যদি এখান থেকে অন করি, মকআপের পিএইচডি ফাইলটাকে অন করে এখানে মডেলটাকে রিপ্লেস করব। সো এখানে কভারে চলে যাব, যদি ডাবল ক্লিক করি আমাদের কভারটা চলে আসছে। এখান থেকে ফাইলে যাব, প্লেস এমবেডেড টেক্সটে আমার ফাইলটা হয়েছিল, এটা হচ্ছে আমার ম্যাগাজিনটা। এখান থেকে ওকে করে দিই, জাস্ট অল্ট ক্লিক করে আমরা এটাকে ট্রান্সফর্ম করব। সো খুব বেশি করার দরকার নেই, এতটুকু মোর দ্যান ইনাফ। একদম ফিট হয়ে বসে গেছে। বসে যাওয়ার পর এখান থেকে আমরা ওকে করে দেব। আমাদের ম্যাগাজিনের যে মডেল, ম্যাগাজিনের যে ডিজাইনটা ছিল, এটা একদম অলমোস্ট ডান। বাট আমাদের যে জিনিসটা এখানে মিস ম্যাচিং মনে হচ্ছে, সেটা হচ্ছে আমাদের যে ম্যাগাজিনের
পেছনে যে ব্যাকগ্রাউন্ড আছে সেটা। এখানে হচ্ছে আমাদের আগের ম্যাগাজিনের টেক্সটগুলোর সাথে আমাদের এই পার্পল ব্যাকগ্রাউন্ডে যাচ্ছিল, বাট এখানে যাচ্ছে না। তো সেক্ষেত্রে অনেক সময় আমাদের যেই জিনিসগুলো নিয়ে আমরা কাজ করি মকআপ, সেখানে এডিট করার অপশন থাকে, যেমন এখানে এডিট করার অপশন দেওয়া হয়েছে। আমি ডাবল ক্লিক করি, এখন দেখুন আমাকে এখানে কালার সাজেশন দিচ্ছে। সেক্ষেত্রে আমি এখান থেকে ক্লিক করে জাস্ট আমার কালারটাকে চেঞ্জ করে নিতে পারবো, যে কালারটা আমার কাছে ভালো লাগছে এবং আমার প্রেজেন্টেশনের ক্ষেত্রে যে জিনিসটা, আমি যদি পার্পল কালারটাকে রাখি সেটা ভালো লাগছে বাট অ্যাকচুয়ালি যাচ্ছে না আমাদের সাথে। সেই ক্ষেত্রে আমরা এইখান থেকে কালারটাকে পিক করবো। এখানে অনেকগুলো কালার আছে, কোন কালারটা যাচ্ছে? স্কিনের কালারটা সুন্দর লাগছে, প্লাস ইয়েলো কালারটা সুন্দর লাগছে। আই থিঙ্ক স্কিন থেকে ইয়েলোটা বেশি ভালো লাগছে। আমি একটা লাইট ইয়েলো একটা কালার নিয়ে নেবো, এখানে খুঁজি। এখানে আমরা এক এক জায়গায় ক্লিক করে করে পিন করে দেখবো আসলে কোন জায়গাটা বেশি ভালো লাগছে। I think something more light is better. এইখান থেকে শুধু এটাকে নিয়ে নিই একদম কর্নার থেকে। ফাইন, এতটুকু রেখে আমরা যদি এটাকে ওকে করে দিই, এরপর আমাদের এই ফাইলটাকে সেভ করতে হবে। সেভ করে কি হবে? ফাইলে যাব, এক্সপোর্ট, সেভ ফর ওয়েব, অ্যাজ ইউজুয়াল আমরা যেটা করেছি এতক্ষণ। আচ্ছা, এই ফাইলটা লোড হচ্ছে। আপনারা যারা আমাদের সাথে আছেন তারা অবশ্যই অবশ্যই আমাদের এই লাইভটিকে শেয়ার করবেন, যাতে করে আপনারা এবং আপনাদের বন্ধুরা এই লাইভটি দেখতে পারে। এবং আপনারা শেয়ার করবেন কারণ হচ্ছে পরবর্তীতে যদি আপনাদের এই লাইভটা থেকে আরো সাজেশন নেওয়া লাগতে পারে, অথবা কোনো জায়গায় আপনারা কাজ করতে গিয়ে আটকে যান, সেক্ষেত্রে আপনার এই লাইভটাকে আপনাদের আইডি থাকলে পুনরায় দেখে ওইখান থেকে হেল্প নিতে পারবেন। আমাদের লোড হয়ে গেল, এখান থেকে সেভ করে দেব। সেভ করে ডেস্কটপে গিয়ে জাস্ট সেভ। ফাইলটা লোড হলে আমাদের ফাইলটা সম্পূর্ণ সেভ হয়ে যাবে। এরপর আমরা ওইখানে গিয়ে আমাদের যে নর্মাল ফরম্যাটটা ছিল ওইটাকে দেখব, পাশাপাশি আমাদের যে মকআপটা করেছি সেটাকে দেখব। দুইটাকে কম্পেয়ার করব, আসলে নর্মালটা যেটা কমপ্লিট ডিজাইন ওইটা ভালো লাগছে নাকি মকআপের পরে যেটা দেখছি ওটা ভালো লাগছে। মকআপটা হচ্ছে অ্যাকচুয়ালি প্র্যাকটিক্যাল লাইফে যখন আমরা ডিজাইনটা করব তখন ওই জিনিসটা দেখতে কেমন লাগবে একটা সরাসরি ম্যাগাজিনের উপরে। আমরা যদি এটাকে অন করি, এটা হচ্ছে আমাদের অ্যাকচুয়াল যে ডিজাইনটা ছিল সেটা, আর এটা হচ্ছে ওই ডিজাইনটাকে যখন আমরা একটা মকআপের মধ্যে ফেলেছি তখন ডিজাইনটা দেখতে এরকম লাগবে। মকআপে ফেললে একটা বইয়ের উপর জিনিসটা দেখতে এরকম লাগবে। জিনিসটা মোটামুটি দেখতে বেশ ভালোই লাগছে। সো আমরা আশা করি আজকে আমরা শিখতে পারলাম যে একটা ম্যাগাজিন কিভাবে ডিজাইন করতে হয়। তো আমরা আজকের আমাদের লাইভটাকে এই পর্যন্ত রাখবো। আমরা আজকের মতো আমাদের যে টার্গেটটা ছিল সেটা ফুলফিল হয়ে গিয়েছে। সো সবাই ভালো থাকবেন, আজকের মতো এখানে বিদায় নিব। আর অবশ্যই সবাই লাইভটিকে শেয়ার করবেন। আসসালামু আলাইকুম সবাইকে।